হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করে যেমন মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযুদ্ধরা জীবিত আছে। হ্যাঁ, যার মগজ যেরকম তার কনক্লুশন হবে সেটা। তার মতো একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে আমি এই ধরনের আচরণ আশা করি। জাতীয় সংসদের ভেতরে আজ জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর রাজনৈতিক ড্রামা, এক ঐতিহাসিক বিতর্ক যা দেশের সাম্প্রতিক রাজনীতিকে নতুন করে নাড়া দিয়েছে। সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দিতে গিয়ে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান এমন কিছু মন্তব্য করেছেন যা শুধু সংসদ কক্ষেই ঝড় তোলেননি, বরং দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে তীব্র আলোড়ন। আজকের বিশ্লেষণে আমরা তুলে ধরব কেন তার বক্তব্যকে ঘিরে এত বিতর্ক, কেন সংসদে সৃষ্টি হলো নজিরবিহীন হট্টগোল এবং কেন এই ঘটনাকে অনেকে নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন। ফজলুর রহমানের সেই বিতর্কিত বক্তব্য, সংসদে 5 মিনিটের নজিরবিহীন হট্টগোল, শফিকুর রহমানের আবেগঘন প্রতিবাদ এবং সবচেয়ে বড় প্রশ্ন যে বিএনপি আজ সংসদে দাঁড়িয়ে অন্যদের রাজাকার বলে গালি দিচ্ছে। তাদের নিজেদের রাজনৈতিক জন্ম এবং ইতিহাসের ভেতরে লুকিয়ে থাকা স্বাধীনতা বিরোধীদের আসল ইতিহাস কি? সংসদে ফজলুর রহমানের বক্তব্যের শুরুটাই ছিল চরম অদ্ভুতপূর্ণ, যে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর ভর করে হাজারো শহীদের রক্তের উপর পা দিয়ে আজকের জাতীয় সংসদ গঠিত হয়েছে। সেই গণ অভ্যুত্থানকে তিনি সরাসরি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। তিনি অত্যন্ত দাম্ভিকতার সাথে বললেন, মুক্তিযুদ্ধ যদি হিমালয় পর্বত, তবে জুলাই গণ অভ্যুত্থান হলো নিছকই একটি ঠিলা। একটু লজিক দিয়ে চিন্তা করুন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু 2024 সালের জুলাই বিপ্লব কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল একটি আধুনিক এবং ভয়ঙ্কর ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতার খালি বুকে বুলেট মোকাবেলার এক গুরুত্বপূর্ণ ইতিহাস। এই দুই ঐতিহাসিক ঘটনার মধ্যে হিমালয় আর টিলার মতো বৈষম্যমূলক তুলনা টেনে ফজলুর রহমান মূলত জুলাই বিপ্লবের স্পিরিট এবং নতুন প্রজন্মের আত্মত্যাগকেই চরমভাবে অপমান করেছেন। ফজলুর রহমানের অহংকার এখানেই থেমে থাকেননি। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে সরাসরি জামায়াতে ইসলামকে আক্রমণ করে বসেন। তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেন, মুক্তিযুদ্ধ বা শহীদ পরিবারের কেউ জামাত সাপোর্ট করতে পারে না। যদি কেউ করে তবে সে ডবল অপরাধী। এই একটিমাত্র মন্তব্যের পর পুরো সংসদ কক্ষে যেন আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই শুরু হয় চরম হট্টগোল। টানা 5 মিনিট ধরে সংসদের সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে চরম বাকবিতণ্ডা এবং গোলযোগ চলতে থাকে। স্পিকারকে রীতিমতো হিমশিম খেতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। তিনি এই প্রথম সংসদে দাঁড়িয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সংসদের এই চরম উত্তেজনাকর মুহূর্ত পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কোনো রাজনৈতিক পাল্টা আক্রমণ না করে অত্যন্ত আবেগঘন এবং লজিক্যাল একটি প্রশ্ন ছুড়ে দেন। তিনি অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন, ওনার বক্তব্য মানে ফজলুর রহমানের বক্তব্য। আমি অনেক কষ্ট পেয়েছি, কারণ আমি নিজেও একজন শহীদ পরিবারের সন্তান। আমার পরিবারও দেশের জন্য রক্ত দিয়েছে। এরপর তিনি ফজলুর রহমানের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত তীক্ষ্ণ প্রশ্ন করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের কেউ কোন দল করবে আর কার আদর্শ লালন করবে, এটা কি ফজলুর রহমান বা ওনার দল ঠিক করে দেবে? দেশপ্রেমের সার্টিফিকেট দেওয়ার এই একচাটিয়া অধিকার আপনারা কোথায় পেলেন? ডক্টর শফিকুর রহমানের এই একটি প্রশ্নের কাছে ট্রেজারি ব্রেঞ্চের অনেক নেতাই আজ নির্বাক হয়ে গিয়েছেন। তবে এই পুরো ঘটনার সবচেয়ে বড় রাজনৈতিক ট্রিলার লুকিয়ে আছে শফিকুর রহমানের না বলা কথাগুলোর মধ্যে। জামায়াতে আমির অত্যন্ত ভদ্রতা দেখিয়ে ঐতিহাসিক বিতর্কগুলো এড়িয়ে গেছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই, তবে দেখব বিএনপি আজ কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন।
যারা আজ সংসদে দাঁড়িয়ে স্বাধীনতার সপক্ষ আর বিপক্ষ শক্তির সার্টিফিকেট বিলি করছেন, তাদের নিজেদের রাজনৈতিক শেকড় কতটা স্বাধীনতা বিরোধী উপাদানে তৈরি, আসুন তার একটি বিশ্লেষণ করি। শাহ আজিজুর রহমান, স্বাধীনতা বিরোধী প্রধানমন্ত্রী। ফজলুর রহমান হয়তো ভুলে গেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন দল গঠন করেন, তিনি এমন একজনকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন যিনি 1971 সালে সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। শাহ আজিজুর রহমান 1971 সালে জাতিসংঘে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে সাফাই গিয়েছিলেন এবং বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামকে বিচ্ছিন্নতা দাবি আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেই শাহ আজিজুর রহমান ছিলেন বিএনপির প্রথম সারির নেতা এবং দেশের প্রধানমন্ত্রী। বিএনপির প্রথম প্রতিষ্ঠাকালীন কমিটির দিকে তাকালে দেখা যায় সেখানে অন্তত 10 থেকে 12 জন এমন নেতা ছিলেন যাদের সরাসরি স্বাধীনতা বিরোধী এবং মুসলিম লীগের ব্যাকগ্রাউন্ড ছিল 1970 সালের নির্বাচনে, যারা চরমভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। সেই মুসলিম লীগের নেতাদের একটি বড় অংশ পরবর্তীতে বিএনপিতে এসে পুনর্বাসিত হয়েছিলেন। ফজলুর রহমান যখন সংসদে দাঁড়িয়ে জামায়াতকে নিয়ে রাজাকার কার্ড দেখাচ্ছিলেন, তখন তার উচিত ছিল নিজের দলের দিকে একবার তাকানো। মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝোলা বিএনপির শীর্ষ নেতা, স্থায়ী কমিটির সদস্য, সাবেক এমপি মন্ত্রী, শীর্ষ নেতা সালেহ উদ্দিন কাদের চৌধুরীর কথা কি তারা ভুলে গেছেন? আর সবচেয়ে বড় হাস্যকর বিষয় হলো যে সংসদে দাঁড়িয়ে ফজলুর রহমান এই বড় বড় কথা বলছেন, ঠিক সেই সংসদেই বিএনপির টিকিটে নির্বাচিত হয়ে বসে রয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে উম্মাম কাদের চৌধুরী। জামায়াতে আমির চাইলে ফজলুর রহমানের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারতেন, আপনারা এত রাজাকার করেন, অথচ এই যুদ্ধ অপরাধ মামলায় দণ্ডিত শাখা চৌধুরীর ছেলেই তো আপনাদের দলের এমপি হিসেবে আজ সংসদে বসে আছে। কিন্তু জামায়াতে ইসলামীর রহস্যজনক কারণেই এই মোক্ষম অস্ত্রটি ব্যবহার করেননি। বিশ্লেষকদের মতে ডাক্তার শফিকুর রহমান ইচ্ছে করে ঐতিহাসিক সত্যগুলো তুলে ধরেননি, বিএনপিকে আক্রমণ করেননি। এর মূল কারণ হলো জামাত বর্তমান সরকারের সাথে একটি মোস্তফা বা আপোষকামিতার সম্পর্ক বজায় রাখতে চাইছে। তারা হয়তো মনে করছে বিএনপিকে অতীত ইতিহাস দিয়ে আক্রমণ করলে বর্তমান জোট বা সংসদীয় সমীকরণে ফাটল ধরবে, কিন্তু রাজনীতিতে অতিরিক্ত ভদ্রতা অনেক সময় দুর্বলতা হিসেবে পরিগণিত হয়। ফজলুর রহমানের এই আক্রমণাত্মক বক্তব্যের পর জামাতের এই নীরবতা বা ডিফেন্স অবস্থান তাদের তৃণমূল নেতাদের মধ্যে চরম হতাশার জন্ম দিতে পারে। কিন্তু জামাত সংসদে এক ধরনের নীরবতা, এক ধরনের আন্তরিকতা দেখাচ্ছে, কিন্তু বিএনপির সংসদ সদস্যরা বরাবরই জামাতকে আক্রমণ করে কথা বলছে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লজিক্যাল বিষয়টি নিয়ে কথা বলা প্রয়োজন। 2026 সালে দাঁড়িয়ে স্বাধীনতার 55 বছর পর আজকে আমরা আবারও স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ এই দুই পুরনো বিভাজন নিয়ে রাজনীতি করব। একটি দেশের অর্ধেকের বেশি সংখ্যা যেখানে মুক্তিযুদ্ধের বহু পরে জন্মগ্রহণ করেছে, তাদের সামনে আজ বড় ইস্যু হলো অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান, জ্বালানি সংকট, মানবাধিকার এবং আইনের শাসন। ঠিক এই বিষয়গুলোকে নিয়ে গঠনমূলক বিতর্ক না করে এখনো সেই পুরনো রাজাকার খেলা কোনো সুস্থ বা বুদ্ধি সম্পন্ন রাজনৈতিক দলের কাজ হতে পারে না। ফজলুর রহমান এবং তার দল বিএনপি কি ইতিহাস থেকে শিক্ষা নেননি? এই রাজাকার কাঠ খেলতে গিয়ে পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়েছিল, ভারতে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানে যখন ছাত্ররা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, তখন তাদের রাজাকারের নাতিপুতি বলে ট্যাগিং করায় চরম মূল্য শেখ হাসিনা তার গদি হারিয়ে বুঝেছেন। আজ 55 বছর পর যদি বিএনপি সেই একই পথে হাঁটে, সেই একই বিভাজনের রাজনীতি শুরু করে, জুলাই গণ অভ্যুত্থানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। জনরসের আগুনে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, এই অহংকার এবং বিভাজনের রাজনীতি অব্যাহত রাখলে
আগামী দিনে ফজলুর রহমানদের পরিণতিও যে ভিন্ন কিছু হবে না তা নিশ্চিত করে বলাই যায়। বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।